আসসালামু আলাইকুম। আজ ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার নির্দেশ অমান্য করে কারাগারে যে সুযোগ নিলেন ইনু মেননরা। ২০২৫ সালে অপরাধের দায়ে ১২৫ জন ভারতীয়কে শাস্তি দিয়েছে বাংলাদেশ। খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব আনল ভারতীয় পার্লামেন্ট। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হতে না পারলেও পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান, ডাক্তার এনামুর রহমান সহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ। দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের ভোট দেওয়ার সুযোগ চালু হওয়ায় এই সুযোগ পাচ্ছেন তারা। ইতোমধ্যে তারা ভোটের হিসেবে নিবন্ধন করেছেন। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সভানেত্রী পলাতক শেখ হাসিনা ইতোমধ্যে দলটির নেতাকর্মীদের ভোট না দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন এই নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা কেন ভোট দেওয়ার এই সিদ্ধান্ত নিলেন তা বোধগম্য নয়। তাছাড়া ভোট দিলে তারা কোন প্রতীকেই বা ভোট দেবেন সেটাও বড় প্রশ্ন। কারণ এই নির্বাচনে তো নৌকার প্রার্থী নেই। সেক্ষেত্রে হয় তারা ধানের শীষ নয়তো দাঁড়িপাল্লায় ভোট দেবেন। কোনো বিশ্লেষক বলছেন, ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাত পা খায় ভোট দেবেন। সেক্ষেত্রে তারা হাত পা খাতেও ভোট দিতে পারেন। তাছাড়া তাদের সামনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ারও অপশন রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় ৫,৯৬০ জন কারাবন্দী। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট কেন্দ্র স্থাপন, ভোটের সময়সূচি ও নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট চালুর পাশাপাশি ইসি আইন সংশোধন করে হাজতীদের ভোটাধিকার প্রয়োগের বিধান যুক্ত করেছে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য মোট ৮৪,০০০ কারাবন্দীর মধ্যে ৫,৯৬০ জন নিবন্ধন করেছেন। কারা সূত্রে জানা গেছে, অনেক বন্দীর জাতীয় পরিচয়পত্র না থাকায় আবার অনেকে ভোট দিতে আগ্রহী না হওয়ায় নিবন্ধিত ভোটারের সংখ্যা তুলনামূলক কম। ২০২৫ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৪ জন ভারতীয় এবং ৭,৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এছাড়া গত বছর অভিযানে ১,৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিক্স, ইমিটেশন গহনা, আতশবাজি, চিনি, চা পাতা, পেঁয়াজ, রসুন, জিরা, কাঠ, পাথর, কয়লা, সার ও বিভিন্ন প্রকার বীজ, জ্বালানি তেল, মোবাইল ফোন ও মোবাইল ডিসপ্লে রয়েছে। বিজিবি আরও জানিয়েছে, এক বছরে ১২,০০০-এর বেশি গরু, মহিষ এবং ১,৭০৮টি বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১০টি রাইফেল, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৭৯টি হাতবোমা, ১৭৮টি ককটেল মর্টার শেল, মাইনসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক। মাদকদ্রব্য উদ্ধারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বিজিবি। এ সময় ১,৪৭,০০,০০০ বেশি ইয়াবা, ক্রিস্টাল, মেথ, আইস, ফেন্সিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, কোকেন, এলএসডি, নেশাজাতীয় ইনজেকশন ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২,৩৩৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪,২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭,৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শোক প্রস্তাব আনা হয়েছে। বুধবার ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনে এই শোক প্রস্তাব তোলা হবে। রাজ্যসভার কার্যতালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২৭ জানুয়ারি প্রকাশিত কার্যতালিকায় বলা হয়েছে, আজকের অধিবেশনে প্রয়াত ৩ জন নেতার স্মরণে শোক প্রস্তাব আনা হবে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অন্য দুজন হলেন ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি। একই দিনে ভারতের লোকসভাতেও একাধিক প্রয়াত নেতার স্মরণে শোক প্রস্তাব আনার কথা রয়েছে। লোকসভায় যাদের স্মরণ করা হবে তাদের মধ্যে সুরেশ কালমাদিও রয়েছেন।
ভারতের সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। অধিবেশনের প্রথম দিনে কার্যক্রমের অংশ হিসেবে এই শোক প্রস্তাবগুলো তোলা হচ্ছে। বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তার দাফন সম্পন্ন হয়। সেখানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে সেই ধারাকে ধরে রাখতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে রাজধানীর উত্তরা এলাকার গ্যাস, পানি, চিকিৎসা, জলাবদ্ধতা, যানজট সহ ৭টি প্রধান সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ থেকে গাজীপুর হয়ে রাত ১২টা ৫২ সভাস্থলে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যের শুরুতে তিনি দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, পথিমধ্যে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে সময় লেগেছে। উত্তরার সমস্যা তুলে ধরে তিনি বলেন, নিয়মিত বিল পরিশোধের পরও গ্যাস ও পানির সংকটে মানুষ ভুগছে। এই সংকট শুধু উত্তরায় নয়, সারা দেশেই রয়েছে। তার ভাষায়, দীর্ঘদিন নতুন গ্যাস কূপ অনুসন্ধান বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি বলেন, এই সংকট নিরসনের মাধ্যমে নতুন শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চিকিৎসা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, উত্তরার মধ্য ও নিম্নবিত্ত মানুষের দীর্ঘদিনের দাবি একটি সরকারি হাসপাতাল। বিএনপি সরকার গঠন করতে পারলে এ এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পানি সংকট ও জলাবদ্ধতার বিষয়েও বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, খাল ও জলাধারা শুকিয়ে যাওয়ায় পানির সমস্যা তীব্র হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে শুধু উত্তরায় নয়, সারা দেশের পানি সংকট ও বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হবে। যানজট প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু উত্তরায় নয়, পুরো ঢাকার সমস্যা। যানজট নিয়ন্ত্রণে বিএনপির একটি সমন্বিত পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে মাদকের বিস্তারকে ভয়াবহ সমস্যা উল্লেখ করে তিনি বলেন, মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করছে। এ সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাত আমির। এ সময় তিনি বলেন, আমরা বিজয়ী হলেও কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করে দেয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। আমরা কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না, আমাদের ভয় দেখাবেন না। শফিকুর রহমান আরও বলেন, আমরা যুব সমাজকে ভাতা দিয়ে ছোট করতে চাই না, বরং তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে চাই। এতে তাদের সম্মান আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, আমরা দেখেছি অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন তাদের মধ্য থেকেই অনেকে আজ জালিমের ভূমিকা পালন করছেন। বর্তমান প্রজন্মের যুবকরা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কার চায়। তারা পুরনো, জীর্ণ ও পচা রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চায়। খুলনার শিল্প ও কৃষি ধ্বংস হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের ভুলনীতি ও লুটপাটে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়েছে। জামাত রাষ্ট্র ক্ষমতা পেলে বন্ধ মিল কারখানা চালুর পাশাপাশি নতুন নতুন কারখানা স্থাপন হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামাতের আমির বলেন, একটি দল একদিকে দিচ্ছে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা বোনদের গায়ে হাত। যারা মাকে অসম্মানিত করছেন তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ে আস্থা রাখুন। অতীতে যারা আস্থা রাখেননি তাদের পরিণতি ভালো হয়নি। হামলার সঙ্গে জড়িতদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখন মাঘ মাস, এখনই যদি মাথা এত গরম থাকে তাহলে চৈত্র মাস এলে কি করবেন? জামাতের আমির জনসভায় আগত সবাইকে ভোটের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা প্রত্যেক নর নারীর ভোটের অধিকারের পাহারাদার হবেন। ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে, কিন্তু আমরা বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ১৩ ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে যা করেছেন তা যদি পরিত্যাগ না করেন এবার নির্বাচনের ফল ভালো হবে না। জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব, কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সকালে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে তাদের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে। সেখানে একদল ব্যক্তি ডিম ছুঁড়ে ও ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। নাহিদ ইসলাম বলেন, মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্বাচন কমিশন ও পুলিশ নীরব থাকে তাহলে আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এক দলের প্রার্থীর উপর হামলা হলে অন্য দলও প্রতিক্রিয়া দেখাবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর শঙ্কা থাকলেও কমিশন কোনো শঙ্কা প্রকাশ করছে না। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসাররা কোনো পক্ষ নিতে পারবেন না। তারা কেবল জনগণকে উদ্বুদ্ধ করবেন। তবে সরকারি কর্মকর্তারা যদি অন্য কোনো প্রচারণায় অংশ নেন সে বিষয়ে আমি মন্তব্য করব না। তবে কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে কোনোভাবেই কোনো পক্ষ নিতে পারবেন না রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাররা। আইনি বাধ্যবাধকতা মেনে তারা কেবল জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে পারবেন। তবে কোনো বিশেষ পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেওয়া হবে সম্পূর্ণ বেআইনি। নির্বাচনী মাঠে প্রার্থীদের উপর হামলা ও শঙ্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর শঙ্কা প্রকাশ করলেও নির্বাচন কমিশন কোনো শঙ্কা দেখছে না। বিভিন্ন মাধ্যমে আমরা যে খবর পাচ্ছি এবং মাঠ পর্যায়ে পরিদর্শন করে যা দেখছি তাতে পরিবেশ সন্তোষজনক। ছোট বড় সব দল আমাদের কাছে আসছে, আমরা তাদের পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার এমনকি বিএনসিসিকেও যুক্ত করা হয়েছে। ভোটের ফলাফলের বিষয়ে তিনি জানান, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় কিছুটা সময় লাগতে পারে। তবে অধিকাংশ ফলাফল মধ্যরাত বা শেষ রাতের মধ্যে পাওয়া যাবে। ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে তিনি বলেন, মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কতগুলো কেন্দ্রে স্থায়ীভাবে সিসিটিভি লাগানো সম্ভব হয়েছে তা পরে জানানো হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা এটা বলে থাকি যে অমুক আমাকে এটা করে দিল না, অমুক এই সুযোগ দিল না, অমুক এটা আমাকে বলেনি, অমুক এটা আমাকে সতর্ক করেনি। এইসব কথা আসলে বলা উচিত নয়। আপনি একজন ব্যক্তি হিসেবে নিজেই নিজের গল্প তৈরি করুন। এই গল্পগুলো এক করলে একটা নির্দিষ্ট সময় পর দেখবেন একটা বড় সফলতার গল্প তৈরি হয়েছে। এই জীবনে যারা বড় হয়েছেন তারা নিজের পথ নিজেই রচনা করেছেন। সেই পথে চলতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, কিন্তু সেগুলো উতরে গিয়ে যখন সফলতায় নোঙর করেছেন তখন ঠিকই সেই অভিযাত্রা গল্পে পরিণত হয়েছে। সুতরাং আসুন আজ থেকে নিজের সমৃদ্ধ সোনাঝরা চমৎকার একটা জীবন গল্প তৈরি করি। এই গল্প শুধু নিজেকে সমৃদ্ধ করবে না, অন্যদেরকেও অনুপ্রেরণা দেবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধে যে কোনো প্রক্রিয়া বা উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠিত এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। ফোনালাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের দৃঢ় অবস্থান। রিয়াদ তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের উপর কোনো সম্ভাব্য হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূমি বা আকাশসীমা কোনো পক্ষকেই ব্যবহার করতে দেয়া হবে না। সৌদি আরবের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে স্পষ্ট হয়েছে যে রিয়াদ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রহী। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি আরবের এই সাহসী ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও বোঝাপড়াই পারে বাইরের শক্তির হস্তক্ষেপ ও যুদ্ধের হুমকি মোকাবিলা করতে। ফোনালাপে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
সৌদি আরব ও ইরানের মধ্যে এই নজিরবিহীন কূটনৈতিক যোগাযোগ এবং রিয়াদের আকাশসীমা ব্যবহারের অস্বীকৃতি এই বার্তাই দেয় যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো এখন সংঘাতের চেয়ে সংলাপ ও সমঝোতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। দুই দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার প্রচেষ্টায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।